আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন, খুলনা মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যালেক্স লিখেছেন হ্যালো। আমাকে একটু জানাবেন যে ভিডিও ক্লিয়ার আছে কিনা আর ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন হচ্ছে, সবাই একটু জানিয়ে দাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন। আচ্ছা, ক্লিয়ার। ওকে, সবাই বলছে যে ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে বোটানি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ব। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমরা শুরু করি। ক্লিয়ার না? আচ্ছা, অনেকেই বলছে ক্লিয়ার। আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে। আমরা শুরু করি। আজকে আমরা পড়ব বোটানি কোষ বিভাজন চ্যাপ্টারটা। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াবো। সো বোটানি বায়োলজির সবগুলো চ্যাপ্টারই অ্যাকচুয়ালি অনেক বেশি ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেটিভ সব চ্যাপ্টার। তো এক্ষেত্রে আমাদের অনেক ইনফরমেশন জানা লাগবে। কিছু কিছু জিনিস আমি সহজ করে মনে রাখার জন্য কিছু সূত্রও বলবো। সো সবাই মনোযোগ দিবে, আর পড়ার মাঝখানে মাঝখানে কিছু কোয়েশ্চেন করব, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আশা করি মনোযোগ রাখলে সবাই অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কোষ বিভাজন। আমাদের বডিতে তো অনেক কোষ আছে। এখন একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো কোষ থাকে এটা আমাদের জানা দরকার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন, ঠিক আছে। এখন এটা কিন্তু কেউ আসলে একটা দুইটা করে গোনেনি। এটা অ্যাকচুয়ালি প্রতি 1 গ্রাম কোষে কতটুকু করে থাকে সেই হিসাবে একজন মানুষের গড় ওজন কিন্তু হয় সাধারণত 70 কেজি, গড় ওজন আর কি। তো ওই হিসাবে প্রতি গ্রামে কতগুলো আছে সেই হিসাবে কিন্তু এইটা হিসাব করা হয়েছে, বুঝছো? আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে? ক্লিয়ার না? আচ্ছা, দেখো তো ক্লিয়ার হয় কি না। ক্লিয়ার হলে আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ, একজন বলছে যে 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 14ও যায়, 100 ট্রিলিয়নও সেম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কোষ বিভাজন জিনিসটা কে সর্বপ্রথম আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী। ওয়াল্টার ফ্লেমিং, তিনি হচ্ছে সর্বপ্রথম কোষ বিভাজন আবিষ্কার করেন। এটা হচ্ছে 1882 সালে। সামুদ্রিক সালামান্ডার নামক একটা কোষে তিনি কোষ বিভাজন সর্বপ্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, এটা কিন্তু ওয়াল্টার ফ্লেমিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু বিজ্ঞানীদের নাম দেওয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার না? আচ্ছা, একটু ওয়েট করি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না? কোনটা? ফোকাস করতে পারছে না? আচ্ছা, দেখতেছি। এখন কি ফোকাস করতেছে? আচ্ছা, এখন দেখো, এখন কি ক্লিয়ার আছে? এখন একটু জানাও। এখন মনে হয় ক্লিয়ার। সবাই একটু জানাও। ভিডিও ক্লিয়ার? ভিডিও কি ক্লিয়ার না? ক্লিয়ার, এই যে একজন বলছে ক্লিয়ার। জি আপু, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে ওয়াল্টার ফ্লেমিং নামক বিজ্ঞানী উনি 1882 সালে সর্বপ্রথম সামুদ্রিক সালামান্ডার নামক কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। ওয়াল্টার ফ্লেমিংয়ের নামটা আমাদের জানতে হবে। এখন আসো, কোষ বিভাজন অ্যাকচুয়ালি কত প্রকার? কোষ বিভাজন মানে একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে পর্যায়ক্রমে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা এর আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন? কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে একদম সরাসরি কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি আরেকটা নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। এই কারণে এই কোষ বিভাজনের নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন আমাদের জানতে হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কাদের হয়। এটা সাধারণত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর কিছু ইস্ট এদের হয়। ঠিক আছে, এখন অ্যামিবারেও কিন্তু অ্যামাইটোসিস হয়, অ্যামিবা। আমাদের এই 4টা উদাহরণ অবশ্যই জানতে হবে। ওকে, এখন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা এরা কিন্তু আদিকোষী প্রাণী। আমরা কিন্তু জানি যে 2 ধরনের প্রাণী আছে, একটা হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃতকোষী। তো এইখানে এরা কিন্তু আদিকোষী, এর ভেতরে ইস্ট আমরা বলছি। এখন তোমরা আমাকে একটু বলো তো, ইস্ট কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু দাও, যে ইস্ট আদিকোষী নাকি প্রকৃতকোষী। আচ্ছা, এখন এটা আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, আর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস, এবং 3 নাম্বারে আছে হচ্ছে মিওসিস। এই দুটো আমরা ডিটেলসে যাব। তার আগে আমাদের কিছু কোষের সম্পর্কে জানতে হবে, যে যারা কোষ কিন্তু এরা কখনো বিভাজিত হয় না। কোন কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না? একজন বলছে আদিকোষী, একজন বলছে প্রকৃতকোষী, অনেকেই বলতেছে আদিকোষী, অনেকেই বলতেছে প্রকৃতকোষী। আরো কয়েকজন বলুক, তারপর দেখা যাক। সঠিক কি হবে আমরা জানবো। কোন কোন কোষগুলো বিভাজিত হয় না এটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, পরিণত জনন কোষ। পরিণত জনন কোষ। জনন কোষ কারা? শুক্রাণু এবং ডিম্বাণু। পরিণত জনন কোষ পরবর্তীতে বিভাজিত হয় না। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ। 3 নাম্বার হলো হৃদপেশির কোষ। আমাদের হৃদপেশি, এরাও কখনো বিভাজিত হয় না। তারপরে হচ্ছে পরিণত রক্তকোষ। পরিণত রক্তকোষ কি কি আছে? আমাদের শরীরে রক্তকণিকা কি কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট। এই পরিণত রক্তকোষও কিন্তু বিভাজিত হয় না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ছোটবেলায় একটা মানুষের হৃৎপিণ্ড যতটুকু থাকে, বড় হওয়ার পর তো তার হৃৎপিণ্ডও বড় হয়, তাহলে কিভাবে বিভাজিত হয় না? অ্যাকচুয়ালি বিভাজিত হয় না। যে কোষগুলো থাকে ওই কোষগুলোই আসলে হৃষ্টপুষ্ট হয়ে সাইজটা বড় হয়, আকারে বড় হয়, বাট বিভাজিত হয় না। এ কারণে যখন আমাদের হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়, যেমন আমাদের যদি হার্ট অ্যাটাক হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, এই জিনিসগুলো হলে তখন কিন্তু এই জিনিসগুলো রিকভারি করাটা অনেক টাফ, রিকভারি হয়ই না বলতে গেলে, বুঝছো? আচ্ছা, যারা যারা বলছো আদিকোষী, আর একজন বলছো যে প্রকৃতকোষী, তাসনিম সালাম তাহা, তুমি ঠিক বলেছো।
ইস্ট অ্যাকচুয়ালি প্রকৃত কোষী, ঠিক আছে? ইস্ট কিন্তু আদিকোষী না। এই প্রশ্নটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দিবে। তোমাদের বাকি 3টা অপশন থাকবে এবং মাঝখানে ইস্ট থাকবে। ইস্ট কিন্তু প্রকৃত কোষী, এটা কিন্তু আদিকোষী নয়, বাকিরা আদিকোষী। কোন কোন কোষগুলো বিভাজিত হয় না এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এখন আমরা কোষ বিভাজনের ভেতরে যাব, কিন্তু কোষ বিভাজিত হতে হলে কোষ বিভাজন একটা অনেক জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এর আগে একটা প্রস্তুতির প্রয়োজন আছে। যেমন তোমরা এখন অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট, তো তোমরা কিন্তু বিগত 2 বছর 2.5 বছর ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে আসছো। তো ওই সময় কিন্তু তোমরা এই বইগুলোই পড়ছো। তো এর মানে কি তোমরা 2 বছর ধরে আসলে প্রস্তুতি নিচ্ছ। ওই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা জাস্ট ওই পরীক্ষাটুকুর টাইমের জন্য, যে এই 2 বছর ধরে তোমরা প্রস্তুতি নিলা, তাই না? তাহলে প্রস্তুতির সময়টা কিন্তু অনেক বেশি হয়। কোষ যখন বিভাজিত হবে তার আগে কিন্তু কোষকে প্রস্তুত হতে হয় এক বিভাজন প্রক্রিয়ার জন্য। এর জন্য ওর একটা প্রস্তুতি ধাপ আছে। এই প্রস্তুতির ধাপের নাম হচ্ছে ইন্টারফেস বা কোষ চক্র, ঠিক আছে? আমরা কোষ চক্রের ভিতরে যাই। কোষ চক্রে 2টো পর্যায় পাবো আমরা। একটা হচ্ছে ইন্টারফেস দশা, পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার মাইটোসিস। তাহলে এই যে মাইটোসিস তো কোষ বিভাজনেরই একটা ধাপ ছিল, তাই না? মাইটোসিস হওয়ার পূর্বে ইন্টারফেজ হবে। তাহলে তোমাদের সাধারণ ধারণা থেকে বলো তো, ইন্টারফেজের টাইমটা বেশি লাগবে নাকি মাইটোসিসের টাইমটা বেশি লাগবে? আমাকে কমেন্ট করো। কমেন্ট দেখতে পাচ্ছি না, নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট করো। ইন্টারফেজে টাইম বেশি লাগবে নাকি মাইটোসিসে টাইম বেশি লাগবে বলো তো? ইন্টারফেজে কিন্তু টাইমটা বেশি লাগবে, ঠিক আছে? এই টোটাল কোষ চক্রের 90 থেকে 95% সময় কিন্তু ইন্টারফেজে ব্যয় হয়। হ্যাঁ, ইন্টারফেজ, রাইট। আমরা একটা কোষ চক্র আঁকি। ধরো এটা হচ্ছে কোষ চক্র। এই কোষ চক্রের এখানে যে যতটুকু ধাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মাইটোসিস, এবং বাকি যতটা আছে সম্পূর্ণটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ দশায় 90 থেকে 95% সময় ব্যয় হবে, আর মাইটোসিসে বাকি 5 থেকে 10% সময়। ঠিক আছে? হ্যাঁ, সবাই অ্যান্সার করছো, গুড। তিশি রাজ বলছে 90 থেকে 95%। হ্যাঁ, ইন্টারফেজে 90 থেকে 95% সময় লাগে। এখন এই ইন্টারফেসকে আমরা 3টা ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে G1 দশা, এটাকে আমরা ধরলাম G1 দশা। এটাকে বলবো আমরা S দশা, এবং আরেকটা হচ্ছে G2 দশা। ঠিক আছে? G1 দশা বা G1 ফেজ বলা হয়, আরেকটাকে বলা হয় S দশা বা S ফেজ, আরেকটাকে বলা হয় G2 দশা বা G2 ফেজ। এখন এই যে ইন্টারফেজের 3টা দশা, এই 3টা দশায় কিছু বিশেষ বিশেষ কাজ হবে। এই কাজগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ওরা কি করবে, মাইটোসিসে যাওয়ার জন্য যে কাঁচামালগুলো দরকার সেগুলো তৈরি করবে। এখন আমাদের প্রতিটা ধাপে কোন ধাপে কি প্রডিউস হয় বা কি তৈরি হচ্ছে এটা আমাদের জানতে হবে। ফার্স্টে আসো G1 ধাপ। G1-এ কি হয় অ্যাকচুয়ালি? G1-এ আসলে এক ধরনের প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে সাইক্লিন। ঠিক আছে? সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়। সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এই সাইক্লিন প্রোটিনটা একটা এনজাইমের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটা পরিচালনা করার জন্য তারা উদ্দীপিত করে। ঠিক আছে? কোন এনজাইমটার সাহায্যে ওরা যুক্ত হবে? এনজাইমের নাম হচ্ছে সিডিকে। সিডিকে ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ।
একটা জিনিস সবসময় মনে রাখবা, কোনো ওয়ার্ডের শেষে যদি এস শব্দটা থাকে, এস শব্দ থাকা মানেই হচ্ছে সেটা একটা এনজাইম, ঠিক আছে। এখানেও সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক এনজাইমটা সাইক্লিন প্রোটিনের সাথে যুক্ত হয়ে এই টোটাল যে ধাপটা পরিচালনা করার জন্য উদ্দীপিত করে। এই ধাপে আরেকটা জিনিসও তৈরি হয়, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে G1 ধাপে মনে রাখবা যে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস লাগে এবং গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। আচ্ছা, কেউ একজন বলছো যে ডিএনএ, কি বলছো, ডিএনএ আরএনএ প্রোটিন। না, ডিএনএ আরএনএ প্রোটিন কিন্তু এখানে তৈরি হচ্ছে না, G1 ধাপে কিন্তু ডিএনএ তৈরি হয় না, ঠিক আছে। আমরা এস ধাপে যাব। এই যে এস ধাপে এসে হচ্ছে আমাদের সেই ডিএনএটা তৈরি হবে। ডিএনএ কিভাবে তৈরি হয়? একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি হয় কিভাবে? প্রতিলিপনের মাধ্যমে বা অনুলিপনের মাধ্যমে। ডিএনএ অনুলিপন, ঠিক আছে। তাহলে এস ধাপে কি ঘটবে? ডিএনএ অনুলিপন ঘটবে। মাঝে মাঝে ব্লার আসছে, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, ডিএনএ অনুলিপন হবে হচ্ছে এস ধাপে, ঠিক আছে। ডিএনএ অনুলিপনের আরেকটা নাম হচ্ছে রেপ্লিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ যে ডিএনএ রেপ্লিকেশন কোষ চক্রের কোন ধাপে ঘটে। ক্লিয়ার কিনা একটু জানাও। ক্লিয়ার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের কি ধাপ আছে? G2, তাই তো। G2তে কি হয়? G2তে অ্যাকচুয়ালি শক্তি সঞ্চয় হয়, যে শক্তির মাধ্যমে পরবর্তীতে যে মাইটোসিস প্রক্রিয়াটা চলবে, ওকে। তাহলে G2তে শক্তি আমরা কি থেকে পাই বলো তো? বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা কাকে বলা হয়? কমেন্ট করো। শক্তি মুদ্রা কাকে বলে একটু কমেন্টে জানাও তো। ক্লিয়ারই তো আছে। এটিপি, গুড। এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এই এটিপিটা তৈরি হয় হচ্ছে আমাদের G2 ফেজে। এর সাথে আরেকটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এর কাজ কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নাম শুনেই তোমরা বুঝতে পারতেছো যে ম্যাচিউর মানে কি? পরিপক্ক করবে। একটা কোষ সে বিভাজিত হবে, তো তাকে বিভাজিত হওয়ার জন্য তার নিজেকে আগে পরিপক্ক হতে হবে, ঠিক আছে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে কোষটা পরিপক্ক আছে কিনা, ও সেটা মানে ও খুঁজে বের করবে যে কোন কোষগুলো পরিপক্ক আছে, এরপর সেই পরিপক্ক কোষগুলো বিভাজিত হবে। একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো একটা মেয়েকে বিয়ে দিলা হচ্ছে 10 বছর বয়সে, তো এরপরে তো ও নিজেই পরিপক্ক না, ওকে বিয়ে দিয়ে তুমি হচ্ছে ওকে যদি সন্তান ধারণের জন্য বাধ্য করো, ওর থেকে আরেকটা নতুন প্রাণ সৃষ্টি হবে, তাহলে সেটা কি কখনো ভালো হবে? সেটা ওর জন্যও ভালো হবে না, নতুন সৃষ্ট প্রাণের জন্য ভালো হবে না। এই ক্ষেত্রেও সেম। এই কোষটা থেকে, একটা মাতৃকোষ থেকে যখন অপত্য কোষ সৃষ্টি হবে, তার আগে সেই মাতৃকোষটাকে আগে পরিপক্ক হতে হবে, ঠিক আছে। তাহলে এই পরিপক্ক মাতৃকোষ খুঁজে বের করা কাজ হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের। তাহলে আমরা জানলাম কোষচক্রের ইন্টারফেস পর্যায়ের 3টা দশা থাকে। 3টা দশার কোন দশায় কি কি কাজ হয়, এই জিনিসগুলো আমাদের সুন্দর করে জানতে হবে। আচ্ছা, এখন আমরা মাইটোসিসের ভিতরে ঢুকতে পারি। যেহেতু আমাদের কোষটা এখন প্রস্তুত, ইন্টারফেস দশার পরে কোষটা প্রস্তুত, সে মাইটোসিস করার জন্য প্রস্তুত, ঠিক আছে। সো এখন আমরা মাইটোসিসের ভিতরে যাই। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে মাইটোসিস কোষ বিভাজনটা কি জিনিস, ঠিক আছে। মাইটোসিস কি? মাইটোসিস
মাইটোসিসে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, তাই না? এখানে আমাদের দুটো নাম জানতে হবে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা যখন বিভাজিত হবে, কাইনেসিস মানে বিভাজিত হওয়া, নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনে এই দুইটা ঘটনাই ঘটবে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে ক্যারিওকাইনেসিস। মাইটোসিসের ক্ষেত্রে একটা মাতৃকোষ থাকবে, সেই মাতৃকোষের যে নিউক্লিয়াসটা থাকবে সেটা কি হবে, দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে, ওরা ভেঙে দুটি নতুন নিউক্লিয়াস তৈরি করবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, মাইটোসিসকে সামগ্রিকভাবে 5টা দশায় ভাগ করা যায়। কি কি? 1 নাম্বার হচ্ছে প্রোফেজ, প্রোফেজ দশা। 2 নাম্বার হচ্ছে প্রোমেটাফেজ দশা। 3 নাম্বার দশার নাম কি? মেটাফেজ। তারপর অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন প্রো শব্দের অর্থ কি? প্রো মানে হচ্ছে আদি, তাই না? প্রো মানে হচ্ছে আদি, তাহলে প্রোফেজ শব্দের প্রোফেজের বাংলা প্রতিশব্দ হচ্ছে আদ্য পর্যায় বা আদি পর্যায়, যেটাই বলো না কেন। প্রো মেটাফেজ মানে হচ্ছে ঠিক মেটাফেজের আগের দশা, তাই না? তাহলে এর নাম হবে হচ্ছে প্রাক মধ্য পর্যায়। যেহেতু প্রোফেজ এবং মেটাফেজের একটা মধ্যবর্তী পর্যায় হচ্ছে প্রো মেটাফেজ, তাহলে এর নাম হবে প্রাক মধ্য পর্যায়। প্রোফেজ, আচ্ছা কি বলছে? আচ্ছা 5টা দশার নাম একজন লিখছে, গুড। মেটাফেজ, মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য, ঠিক আছে? তাহলে এর নাম হচ্ছে মধ্য পর্যায়। অ্যানাফেজ, অ্যাকচুয়ালি মেটাফেজ থেকে টেলোফেজে যাওয়ার মধ্যবর্তী পর্যায়ে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি একটা গতিশীল অবস্থায় থাকে, সো এই কারণে অ্যানাফেজ শব্দের অর্থ হচ্ছে গতীয় পর্যায়। এবং লাস্টে টেলো, টেলো শব্দের অর্থ শেষ, সো টেলোফেজ পর্যায়ের নাম হচ্ছে অন্ত বা শেষ পর্যায়, অন্ত পর্যায়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে 5টা দশা, এই 5টা দশার ভিতরে কোন দশায় কি ঘটে এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই টপিকটা একদম ভিআইপি 100% ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ফার্স্টে আসো প্রোফেজ। আমরা একটা ছবির মাধ্যমে দেখি, আমরা একটা স্বাভাবিক কোষ আঁকি যেটা এখন বিভাজনের পর্যায়ে যায়নি, জাস্ট একটা পরিপূর্ণ মাতৃকোষ। আচ্ছা, কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে একটা নিউক্লিওলাস থাকবে, কিছু ক্রোমাটিন ফাইবার থাকবে, প্যাঁচানো যেসব ফাইবারগুলো সেগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার। এই কোষটা, এটা একটা স্বাভাবিক কোষ, এই স্বাভাবিক কোষটা এখন একজন লিখছে আপু আপনার লেখা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এই কোষটা আমাদের বিভাজিত হবে আমাদের মেটাফেজ কোষ বিভাজনের প্রথম দশায়
মানে প্রোফেজ। প্রোফেজ ধাপে কি হবে আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। ফার্স্টে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা থাকবে, কিন্তু নিউক্লিয়াসের আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন ফাইবারগুলো আছে, ক্রোমাটিন ফাইবারগুলো অ্যাকচুয়ালি সুতার মতো খুব চিকন, বাট যখন প্রোফেজ দশা শুরু হবে এই যে চিকন সুতার মতো ক্রোমাটিন ফাইবার, এই ফাইবারগুলো থেকে পানিগুলো বেরিয়ে যাবে। এর ভিতরে কিন্তু পানি থাকে, সো পানিগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে। তো একটা সুতা থেকে যখন পানি বেরিয়ে যায় তখন ও কুচকে যাবে, বুঝছো? জিনিসটা এরকম হবে। দেখো একটা লম্বা সুতা আছে, বাট ও যখন পানি বের হয়ে যাচ্ছে ওর শরীর থেকে তখন ও কুচকে যাবে, কুচকে এরকম একটা অবস্থা ধারণ করবে। তো একটা লম্বা সুতা, চিকন সুতা যখন কুচকে যায় তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটা খাটো হয়ে যায় এবং একটু মোটা শেপ হয়ে যায়, তাই না? এক্ষেত্রে কি হবে, ক্রোমোজোমগুলো খাটো হয়ে যাবে এবং একটু মোটা টাইপের হয়ে যাবে। সো যেহেতু একটু খাটো মোটা হয়ে যাচ্ছে, সো ক্রোমোজোমগুলো মাইক্রোস্কোপের নিচেও দিলে আমরা অনেক একদম স্পষ্টভাবে বুঝতে পারবো যে না, জিনিসগুলো একদম ক্লিয়ার দেখা যাবে, বুঝছো? সো প্রোফেজ দশার প্রথম পর্যায়ে কি ঘটবে, ক্রোমাটিন ফাইবারগুলো থেকে পানি বিয়োজন ঘটবে এবং ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে কি হচ্ছে, ওরা দেখতে অনেকটা খাটো এবং মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পর্যায়ে আরেকটা জিনিস ঘটবে। আমরা জানি নিউক্লিয়াসের বাইরের দিকে একটা আবরণী থাকে, তাই না? যে এই যে আবরণীটা, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। প্রোফেজ দশায় নিউক্লিয়ার এনভেলপের আস্তে আস্তে বিলুপ্তি ঘটবে, আস্তে আস্তে নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যেতে শুরু করবে, ঠিক আছে? তখন জিনিসটা এরকম হবে, একদম ক্লিয়ার বোঝা যাবে না, এরকম ঝাপসা হয়ে যাবে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই সময়ে ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু ক্রোমোজোমগুলো রঙিন হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এই জন্য ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়, ঠিক আছে? দ্বিতীয় ধাপে যাই আমরা। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের একটা চিত্র আমরা দেখি। প্রোমেটাফেজের ক্ষেত্রে এরকম একটা মাকু যন্ত্র তৈরি হবে, মাকু শেপের একটা যন্ত্র তৈরি হয়, দেখতে অনেকটা মাকুর মতো, এই কারণেই বলা হয় মাকু যন্ত্র, বুঝছো? একটা মাকু যন্ত্র তৈরি হলো, তাই না? এই পর্যায়ে দেখো আমাদের এখানে যে নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হচ্ছিল, এখানে এসেও কিন্তু সেই বিলুপ্তির ঘটনাটা ঘটতে থাকবে, এখনও কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রোমেটাফেজ ধাপে সর্বপ্রথম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্রগুলো কি দিয়ে সৃষ্টি হয় দেখো, এক একটা তন্তু মিলিতভাবে কিন্তু একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করলো, তাই না? তাহলে স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে এবং এই স্পিন্ডল যন্ত্রের যে মধ্যরেখীয় যে জায়গাটা, একদম মাঝামাঝি জায়গা, এই মাঝামাঝি জায়গাটাকে বলা হয় ইকুয়েটর প্লেন। ইকুয়েটর বলা হয় বা ইকুয়েটর প্লেন বলা হয়, মানে বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়, ঠিক আছে? আর এই যে স্পিন্ডল যন্ত্রের যে দুইটা পাশ, এটাকে দুটো মেরু বলা হয়, দুটো মেরু, এবং দুটো মেরুর ঠিক মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকুয়েটর। এখানে দেখো কিছু ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো কিন্তু এই যে এখানে যে আমাদের স্পিন্ডল ফাইবারগুলো ছিল, এই ফাইবারগুলোর সাথে যুক্ত হয়ে আছে, তোমরা কি দেখছো? স্পিন্ডল ফাইবারের সাথে যে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে থাকে, এই যে সুতার মতো যে স্পিন্ডল ফাইবার যখন যুক্ত হয়ে থাকতেছে তখন তাদেরকে কি বলা হয় জানো? তোমরা জানলে কমেন্ট করো, এগুলো তোমরা সবই ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, একটু কমেন্ট করো, সাথে আসো কিনা বোঝা যাবে তাহলে। আমাকে কি শোনা যায়? কমেন্ট আসছে না যে?
সোনা কি যাচ্ছে? শোনো তাহলে ট্র্যাকশন ফাইবার, গুড, একজন বলছে ট্র্যাকশন ফাইবার। যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে থাকে সেই তন্তুগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ইসরাত রাত্রি, আচ্ছা তাসনিম সালাম তাহা, ট্র্যাকশন ফাইবার। প্রোমেটাফেজের ক্রোমোজোমগুলো ধীরে ধীরে ইকুয়েটর প্লেনের দিকে আসতে শুরু করে, বুঝছো? এই জন্য এই সময় ক্রোমোজোমগুলো যেহেতু একটু গতিশীল অবস্থায় থাকে, এই জন্য বলা হয় যে এই দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য। আমি কিন্তু কিছুক্ষণ পর যে কোয়েশ্চেন করব, ঠিক আছে? অ্যান্সার দেবে। একটা জিনিস মাথায় রাখবা, প্রোমেটাফেজ ধাপটা, এই যে 5টা ধাপ আছে, 5টা ধাপের ভেতরে স্বল্প স্থায়ী একটা ধাপ। এই ধাপটা খুবই স্বল্প স্থায়ী, খুবই অল্প সময় স্থায়ী থাকবে। এই ধাপে দুইটা যে মেরু আছে বললাম না, দুই পাশে দুটো মেরু আছে, এই দুটো মেরু থেকে প্রাণী কোষের ক্ষেত্রে, স্পেশালি প্রাণী কোষের ক্ষেত্রে এই দুটো মেরু থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। এই ধরনের এক ধরনের অ্যাস্টার রে, ঠিক আছে, একটা রে বিচ্ছুরিত হয়, সেটাকে বলা হয় অ্যাস্টার রে। অ্যাস্টার রে বিচ্ছুরিত হবে কোন পর্যায়ে? প্রোমেটাফেজ পর্যায়ে। তারপরে আসো হচ্ছে মেটাফেজ। মেটাফেজের একটা চিত্র দেখব। মেটাফেজের ক্ষেত্রে ওই যে মনে আছে আমি বলছিলাম যে তোমার ক্রোমোজোমগুলো ওই প্রোমেটাফেজের সময় ওরা ধীরে ধীরে কিন্তু মধ্যরেখীয় যে তল সেদিকে আসতে শুরু করে। সো ওরা আসতে যখন শুরু করে ওই সময়টাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য, ঠিক আছে? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এই যে মেটাফেজ পর্যায়ে এসে ওরা পুরোপুরি মধ্যরেখ বরাবর চলে আসে, একদম এই মিডল বরাবর ক্রোমোজোমগুলো চলে আসবে। তাহলে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় তলে অবস্থান করবে এবং মেটাফেজকে সবসময় বলবা যে মোটাফেজ, বুঝছো? কারণ মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি পরিমাণে মোটা হয়, এই কারণে মেটাফেজ মানে হচ্ছে মোটাফেজ। সো ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হয় কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। এবং মেটাফেজ পর্যায়ে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে ক্রোমোজোমগুলো। আর এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, ঠিক আছে? এই পর্যায়ে ক্রোমোজোমগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের তোমরা জানো যে মধ্য বরাবর সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুই ভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এটা মেটাফেজ পর্যায়ে একদম শেষ ধাপে হয়। শেষ ধাপে এসে ক্রোমোজোমগুলো ভেঙে যেতে শুরু করে। তারপরে আসো অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে একটা চিত্র আঁকি। যেহেতু মেটাফেজের শেষ ধাপে যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সেই ভাগটা কি করবে? ওরা তো বিষুবীয় অঞ্চল বরাবর ছিল মেটাফেজ পর্যায়ে। অ্যানাফেজে এসে এই ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি মেরুমুখী চলা শুরু করে দেয়, মেরুর দিকে চলা শুরু করবে এবং একটা ক্রোমোজোম ভেঙে একদম সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে দুই ভাগে ভাগ হয়ে দুটো অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে ফেললো। এবার এরা কি করতেছে? মেরুর দিকে ওরা চলতেছে, দেখো মেরুমুখী চলা শুরু করছে। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার কিন্তু একদম মেরুগামী, দেখছো? সেন্ট্রোমিয়ারটা কিন্তু একদম মেরুর দিকে তাক করে ওরা যাচ্ছে, একদম দৌড়াচ্ছে, মেরুর দিকে কে আগে যেতে পারে এভাবে দৌড়াচ্ছে।
আর বাহুগুলো কিন্তু অনুগামী মানে পেছনের দিকে আছে, আর সেন্ট্রোমিয়ার অগ্রগামী। ঠিক আছে, হ্যাঁ, মেটাকাইনেসিস। আচ্ছা, তাহলে অ্যানাফেজ পর্যায়ে কি হচ্ছে? অ্যানাফেজ পর্যায়ে তোমার অপত্য ক্রোমোজোমগুলো কি করলো, বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হওয়া শুরু করলো, এবং এই যে অপত্য যে সেন্ট্রোমিয়ারগুলো তৈরি হলো, এই বিভাজিত যে সেন্ট্রোমিয়ার, এই অপত্য সেন্ট্রোমিয়ারগুলো একটা ক্রোমাটিডে পরিণত হলো, তাই না? এবং এরা কে কত তাড়াতাড়ি মেরুর দিকে যেতে পারে, যে যার কাছে যে মেরুটা থাকবে, ধরো এই যে এখানে যে ক্রোমোজোমটা ছিল এর কাছাকাছি দেখা যাচ্ছে এই মেরুটা আছে, যে যত মেরুর কাছে দ্রুত যেতে পারে কাছাকাছি মেরুর দিকে দৌড়ানো শুরু করে দেয়, বুঝছো? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বললাম যে এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা থাকে হচ্ছে অগ্রগামী, সেন্ট্রোমিয়ারটা দেখো মেরুর দিকে মুখ করে দৌড়াচ্ছে, আর বাহুগুলো অনুগামী, দ্যাট মিনস বাহুগুলো একটু পেছন পেছন ওর দিকে আসতেছে, তেড়ে আসতেছে। এই সময় ক্রোমোজোমগুলোর কিছুটা আকৃতি, এক একটা ক্রোমোজোম এক এক রকম আকৃতি প্রাপ্ত হয়। এটা কিভাবে হয়? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। ধরো একটা ক্রোমোজোম এভাবে আছে, তো দেখতে অনেকটা কিন্তু ভি শেপড মনে হচ্ছে না? সো এই ক্রোমোজোমটাকে আমরা বলবো ভি শেপড ক্রোমোজোম বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটার নাম কি? মেটাসেন্ট্রিক। ওই যে আগেই বলে আসছিলাম যে মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য, মেটাফেজ পর্যায়, মধ্য পর্যায়। সো মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য। সো এখানে সেন্ট্রোমিয়ারটা বাহু দুটির একদম ঠিক মাঝামাঝি মধ্য বরাবর থাকে, এই কারণে এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। তারপরে ধরো আরেকটা ক্রোমোজোম কেমন থাকবে, আরেকটা ক্রোমোজোম ধরো এরকম থাকবে দেখতে অনেকটা, এখানে সেন্ট্রোমিয়ারটা থাকবে আর এরকম থাকবে, তো দেখতে কেমন? অনেকটা এল এর মতো না, এল শেপড। সো এই ক্রোমোজোমটার নাম হবে সাব মেটাসেন্ট্রিক। তারপরে ধরো আরেকটা ক্রোমোজোম অনেকটা এরকম শেপের আছে, তো দেখতে দেখো অনেকটা হচ্ছে জে শেপড, সো এটার নাম হবে অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা ধরো একদম সোজাসুজি আছে, একদম সোজা, এখানে ধরো একটা তোমার সেন্ট্রোমিয়ার থাকলো, তো এই ক্রোমোজোমটা যেহেতু একদম সোজা, সো এটা আই এর মতো দেখতে, সো এর নাম হবে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, ঠিক আছে? এই VLJI এবং কোনটি দেখতে কি আকৃতির, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটা ভিআইপি টপিক, ঠিক আছে? এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অহরহ আসে। তাহলে কি হলো, আমরা অ্যানাফেজ পর্যায় পর্যন্ত আসলাম, এখন আসো টেলোফেজ। টেলোফেজ পর্যায়ের চিত্র দেখি। আচ্ছা, টেলোফেজ পর্যায়ে কি হচ্ছে দেখো, এই পর্যায়ে তোমার দুটি বিপরীত মেরুতে কিন্তু ক্রোমোজোমগুলো চলে যায়, ঠিক আছে? ওরা একদম এখান থেকে মেরুমুখী যাওয়া শুরু করছিল, আর এই পর্যায়ে এসে একদম মেরুমুখী চলে গেল। মেরুমুখী চলে যাওয়ার পর ক্রোমোজোমগুলোতে ওই যে প্রথমে একদম প্রোফেজে আমরা দেখছিলাম যে ক্রোমোজোম থেকে জল বিয়োজন ঘটছিল, পানিগুলো বের হয়ে গেছিল, বাট এখানে এসে কী হবে, আবার পুনরায় ওই পানিগুলো ঢুকে যাবে ক্রোমোজোমের ভেতরে। তখন ওই ক্রোমোজোমের ভেতর যখন আবার জলযোজন ঘটতেছে, ক্রোমোজোমগুলো ঠিক আগের মতো সেই সূত্রাকার আকার ধারণ করতেছে, চিকন লম্বা সরু হচ্ছে, সুতার মতো আকার ধারণ করতেছে, ঠিক আছে? এবং ক্রোমোজোমগুলো তখন ধীরে ধীরে অস্পষ্ট হওয়া শুরু করে, যেহেতু মোটা থেকে চিকন হয়ে যাচ্ছে, সো এটা আবারও অস্পষ্ট হয়ে যাবে। এবং তোমার চারদিকে ওই যে প্রথম ধাপে যেটা হয়েছিল, নিউক্লিয়ার এনভেলপ যেটা ছিল, সেই এনভেলপটা কিন্তু প্রথম দিকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু টেলোফেজে এসে পুনরায় আবার নিউক্লিয়ার এনভেলপ, আবার পুনরায় ওদের পুনঃ আবির্ভাব ঘটবে, নিউক্লিয় লাসের পুনঃ আবির্ভাব ঘটবে, এবং তোমার স্যাট ক্রোমোজোম দেখা যাবে, ঠিক আছে? স্যাট ক্রোমোজোম কী জিনিস? স্যাট ক্রোমোজোম মানে হচ্ছে তোমার গৌণ কুঞ্চন দেখা যায়। একটা ক্রোমোজোম কিন্তু এরকম থাকে, দেখো এরকম থাকে না, এখানে একটা কুঞ্চন থাকে, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন।
কিন্তু কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে আবার এরকম দেখা যায়, ধরো এখানে একটা কুঞ্চন আছে, এরপর লাস্টের দিকে এরকম নিচের দিকে যে আরেকটা কুঞ্চন দেখা যায়, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। তো গৌণ কুঞ্চনও দেখা যাবে কোথায়? টেলোফেজ পর্যায়ে। ফাইনালি কি হচ্ছে দেখো, টেলোফেজ পর্যায়ে কিন্তু এখানে শেষ। এখন এই পর্যন্ত এসে কিন্তু আমাদের নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনোসিসটা শেষ হলো, ঠিক আছে? ক্যারিওকাইনোসিসটা শেষ হলো। এখন কি করতে হবে? এভাবেই কি দুটো নিউক্লিয়াস একটা কোষের ভিতরে থাকবে, নাকি দুটো কোষকে আলাদা করতে হবে? এখন আমাদের একটা কোষকে এখন দুটো পরিপূর্ণ কোষে পরিণত করতে গেলে মাঝখান থেকে একে ভাগ করে ফেলতে হবে। কিন্তু এটা কিভাবে ভাগ হবে? এমনি এমনি তো ভাগ হবে না। এই যে যে ভাগ হবে এর মাঝামাঝি কি আছে? এখানে কিন্তু সাইটোপ্লাজম আছে। তো সাইটোপ্লাজমকে বিভাজিত করতে হবে। তো আমরা প্রথমেই পড়ে আসছিলাম যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা উদ্ভিদের ক্ষেত্রে একরকমভাবে হয় এবং প্রাণীর ক্ষেত্রে আরেক রকমভাবে হয়। উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এক ধরনের ফ্রাগমোপ্লাস্ট আসে। সেই ফ্রাগমোপ্লাস্ট এবং কিছু ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। কি বললাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ফ্রাগমোপ্লাস্ট আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসবে? ফ্রাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল এরা মিলিত হয়ে কি তৈরি করবে? কোষ প্লেট তৈরি করবে। এই কোষ প্লেটটাই হচ্ছে এই মাঝ বরাবর সাইটোপ্লাজমকে বিভাজিত করে ফেলতেছে। সাইটোপ্লাজমটা যখন বিভাজিত হয়ে যাবে তখন দুই পাশে দুটো পরিপূর্ণ অপত্য কোষ আমরা পাবো। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই কাজটা কে সৃষ্টি করবে? প্রাণী কোষের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রাণী কোষের ক্ষেত্রে কিছু প্রোটিন আছে, নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন প্লাস মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন কি করবে? এখানে একটা কোষ ঝিল্লি তৈরি করে দেবে। কোষ ঝিল্লি তৈরি করলে যে এখানে একটা খাঁজ সৃষ্টি হবে এবং খাঁজ সৃষ্টি হলে এই মাঝ বরাবর ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তখন দুটো অপত্য কোষ আমরা পেয়ে যাব। এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্লেটটা কে তৈরি করতেছে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষটাকে বিভাজিত করতেছে কে? আচ্ছা, কমেন্ট দেখতেছি। আপু খাতাটা একটু বাঁ দিকে নিয়ে আসেন। আচ্ছা, এখন কি দেখা যায়? এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, কমেন্ট দেখতেছি। সানজিদা, এখানে কি বললাম? আমাদের টেলোফেজ পর্যায়ে শেষে এসে দুটো নিউক্লিয়াসের বিভাজন শেষ, ক্যারিওকাইনেসিস শেষ। এখন আমাদের সাইটোপ্লাজমের বিভাজন করতে হবে, মানে সাইটোকাইনেসিস করতে হবে। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসবে? ফ্রাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল আসবে। এরা এসে কি তৈরি করবে? কোষ প্লেট তৈরি করবে। কোষ প্লেট তৈরি করে মাঝে বরাবর সাইটোপ্লাজমকে বিভাজিত করে দিবে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন, এরা কিন্তু প্রোটিন, এই প্রোটিনগুলো কি করে? কোষ ঝিল্লি তৈরি করে দেয়, একটা ঝিল্লি তৈরি করে দেয়। ঝিল্লি তৈরি করে এই মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি করে দেয় এবং সেখান থেকে দুটো কোষ আলাদা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের টোটাল মাইটোসিস। এখন মাইটোসিস অ্যাকচুয়ালি কোথায় কোথায় হয় এটা একটু জানা দরকার। মাইটোসিস সাধারণত হয় উদ্ভিদের কাণ্ড, তারপর তোমার শাখা প্রশাখা, মূলের যে বর্ধিষ্ণু অঞ্চল, তারপর তোমার ক্যাম্বিয়াম, এইসব জায়গায় মাইটোসিস হয়, ঠিক আছে? আর তোমার জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গেই কিন্তু মাইটোসিস হয়। জীবদেহের বৃদ্ধি, গঠন, এগুলো কিন্তু সবই মাইটোসিসের মাধ্যমেই হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো মাইটোসিসের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুত্ব, যেহেতু মাইটোসিসের গুরুত্ব, অনেকগুলো গুরুত্ব আছে, তো সবগুলো অনেক সময় মনে রাখা সম্ভব হয় না। এই জন্য একটা সূত্র তোমরা মনে রাখবা। সূত্রটা হচ্ছে দেবযানী
পুনরায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত। মানে হচ্ছে দেবযানী একজন মানুষ ছিল, সে হচ্ছে আগে একবার কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল, আবারও কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা দিয়ে তোমরা মাইটোসিসের গুরুত্ব সবগুলো মনে রাখতে পারবা। ফার্স্ট অফ অল দেখো, দেবযানী, দেতে অ্যাকচুয়ালি দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি। ঠিক আছে, 1 নাম্বার লিখি, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তারপর 2 নাম্বার হচ্ছে বতে হচ্ছে বংশবৃদ্ধি। তারপর আছে কি যাতে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, যাতে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। তারপর কি আছে, নিতে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা। নির্দিষ্ট আকার আয়তন। ঠিক আছে, নির্দিষ্ট আকার। আচ্ছা, একজন বলছে যে অ্যানাফেজের মেরুমুখী সেন্ট্রোমিয়ারগুলো কি মেরুতে মিলিত হয়ে যায়? না, মেরুতে একদম মিলিত হয়ে যাবে না, ওরা মেরুতে যাবে, মেরুতে যেয়ে দুই পাশে মেরুতে চলে গেল, মানে হচ্ছে কি হলো, টেলোফেজ পর্যায়ে শেষ হয়ে গেল। দুই পাশে মেরুতে যাওয়ার পর ওদের ওইখানে কাজ শেষ। ঠিক আছে, ওইখানে যাওয়ার পর ওরা সবগুলো মিলিত হয়ে যাবে না, ওরা এক জায়গায় অবস্থান করবে এবং তারপর ওখানে নিউক্লিয়ার এনভেলপ, ওদেরকে ঘিরে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হয়ে যাবে। নিউক্লিয়ার এনভেলপ যখন তৈরি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আবার ওদের পুনরায় জলবিয়োজন ঘটলো, সো ওরা নিউক্লিয়ার এনভেলপের মধ্যে আবদ্ধ হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করে ফেললো। বোঝা গেছে? এইভাবে 2টা মেরুতে 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। ওরা একদম মেরুতে যে লেগে থাকবে সেরকম কিছু না। আচ্ছা, নিতে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন। তারপর কি বলছি, পুনরায়তে হচ্ছে পুনরুৎপাদন। 5 নাম্বার হচ্ছে পুনরুৎপাদন। এরকম পুনরুৎপাদনের একটা উদাহরণ বলতে পারবা তোমরা? পুনরুৎপাদন, আমাদের মানুষের দেহে কোন কোষটা পুনরুৎপাদন হয়, কিন্তু বিভাজিত হয় না, কিন্তু পুনরুৎপাদন হয়, বলতে পারবা এরকম? মানুষের লোহিত রক্তকণিকা কিন্তু আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস, তোমরা এটা জানো। তো 4 মাস পর পর কিন্তু নতুন নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়, এটা কিন্তু পুনরুৎপাদনের একটা উদাহরণ। ঠিক আছে, তারপরে আসো কোটি টাকার, তাই না? কোটিতে হচ্ছে তোমরা বলতে পারবা 2টা, একটা হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা। কোটিতে আরেকটা বলতে পারবা, সেটা হচ্ছে ক্রমাগত ক্ষয়পূরণ, ক্রমাগত ক্ষতপূরণ বা ক্ষয়পূরণ। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে, টাকারতে কি বলো তো? টাকারতে মনে হয় কোনো কিছু নাই, ক্ষতিগ্রস্তটা আমাদের লাগবে। কোটি টাকার ক্ষতিগ্রস্ততে হচ্ছে তোমার গুণগত বৈশিষ্ট্যের, আচ্ছা এটা লিখি আমরা, ক্ষয়পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণটা ক্ষতিগ্রস্ত দিয়েও তোমরা বলতে পারো, বা হচ্ছে কোটি টাকা দিয়েও বলতে পারো। আর হচ্ছে ক্ষতিগ্রস্ততে তোমরা বলবা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, সরি, তোমরা এখানে বলবা হচ্ছে ক্ষতস্থান পূরণ। পুনরায় তো আমি হচ্ছে বলছি মনে হয় পুনরুৎপাদন, আর হচ্ছে তোমার গ্রস্থ শয়থ, এটা দিয়ে তোমরা বলবা হচ্ছে স্থিতিশীলতা রক্ষা। এটাকে বলা হয় পুরোপুরি গুণগত বৈশিষ্ট্যের
স্থিতিশীলতা স্থিতিশীলতা রক্ষা। আচ্ছা, এখন বলো এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে টোটাল 9টা যে উদাহরণ তোমার গুরুত্ব আছে মাইটোসিসের, সবগুলোই পারবা না? তোমরা কি দেখতে পাচ্ছ? লাইটটা অফ হয়ে গেছিলো, সরি। কি কমেন্ট আসছে আমি তো দেখতে পারিনি। অ্যানাফেজের মেরুমুখী সেন্ট্রোমিয়ারগুলো কি মেরুতে মিলিত হয়ে যায়, এটা তো লাস্ট কমেন্ট ছিল, এই কমেন্টটাই লাস্ট আসছে। আচ্ছা, দেখা যায় না, এটা তো পড়লামই। এখন কি দেখা যাচ্ছে? কমেন্ট করো, সবাই কমেন্ট করো, ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে? আচ্ছা, আমাকে তোমরা বলো তো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? এইটার অ্যান্সারটা সবাই একটু বলো। কেউ কমেন্ট করতেছো না যে, সবাই একটু বলো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? আমরা পরবর্তী যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। মাইটোসিস আমাদের অনেকগুলো গুরুত্ব পড়ছি আমরা, মাইটোসিসের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক আছে? কিন্তু অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না, ঠিক আছে? মাইটোসিসও যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, কোষ বিভাজন যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু কিছু ক্ষতিকর প্রভাব ফেলে। তার ভিতর কী আছে? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল আমাদের জানতে হবে। একটা হচ্ছে টিউমার, 2 নাম্বার হচ্ছে ক্যান্সার। তোমরা কি কমেন্ট করতেছো না? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। বলো ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন পর্যায়ে? কেউ কি কমেন্ট করতেছে না? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না, নতুন কমেন্ট আসতেছে না। একজন বলছে প্রোমেটাফেজ। আচ্ছা, তোমরা আজকের পর থেকে আশা করি এইগুলার আর ভুল হবে না। আচ্ছা, ঠিক আছে। প্রোমেটাফেজ, হ্যাঁ, এতক্ষণ কমেন্ট দেখা যাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছি প্রোমেটাফেজ। আচ্ছা, আমি অন্য ফোন দিয়ে আমার কমেন্ট দেখতে হচ্ছে, এই ফোনে কমেন্ট আটকে গেছে। প্রোমেটাফেজ, অনেকেই বলছো প্রোমেটাফেজ, ঠিক আছে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো, তাই তো? হ্যাঁ, কমেন্ট একটু লেটে আসতেছে, আর এই ফোনে হচ্ছে কমেন্টটা আটকে গেছে, সো আমি দেখতে পাচ্ছি না এই জন্য। প্রোমেটাফেজ, হ্যাঁ ঠিক আছে। প্রোমেটাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এখন আসো অনিয়ন্ত্রিত মাইটোসিস। কি বললাম? যে মাইটোসিস যদি স্বাভাবিকভাবে না হয়ে অস্বাভাবিকভাবে ক্রমাগত মাইটোসিস হতে হতে মানে ক্রমাগত কোষ বিভাজিত হচ্ছে, এটা কিন্তু একটা কুফল আছে। যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেখানে কি হবে? টিউমার দেখা যাবে, পরবর্তীতে সেই টিউমার থেকে ক্যান্সার দেখা দিতে পারে। এখন আমাদের শরীরে একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে P53 নামক একটা প্রোটিন। এই P53 নামক প্রোটিনের কাজ হচ্ছে এই যে কোষ বিভাজিত হয়, কোষ বিভাজনের মানে নিয়ন্ত্রণটা বজায় রাখা, নিয়ন্ত্রিত কোষ বিভাজন করতে সাহায্য করে হচ্ছে P53। কিন্তু কারো শরীরে যদি এই P53টা ডিফেক্টিভ হয়ে যায়, যখন নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? ওর আর কোষ বিভাজনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ও নিয়ন্ত্রণ হারায় ফেলবে। তখন এটা এখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যাবে, এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, আমার কমেন্ট দেখতে একটু সমস্যা হচ্ছে, কারণ কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তোমাদের। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এই যে বললাম না P53টা কী করতেছে, আমাদের কোষ বিভাজনের একটা নিয়ন্ত্রণ বজায় রাখতেছে। হ্যাঁ, এই কারণে কি হচ্ছে, আমাদের সাধারণত আমাদের দেহে এই ধরনের টিউমার ক্যান্সার হচ্ছে না, বাট যাদের ক্ষেত্রে এটা ডিফেক্টিভ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে। আচ্ছা, এখন আসো, কিছু ওয়ার্ড আমাদের জানতে হবে। যেমন ক্যান্সার কোষ, যে কোষগুলোতে ক্যান্সার সৃষ্টি হয়ে যায়, সেই ক্যান্সার কোষগুলোতে এক ধরনের ফ্যাক্টর থাকে যার নাম হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। ক্যান্সার কোষের এরকম গ্রোথ ফ্যাক্টর থাকে, যে কারণে যদি কারো দেহে ক্যান্সার সৃষ্টি হয়ে যায়, সেই ক্যান্সারটা কিন্তু মানে খুব দ্রুত ছড়িয়ে যায়। এই কারণে, কারণ ক্যান্সার কোষের যে গ্রোথ ফ্যাক্টর সেটা এই কোষগুলো নিজেরাই তৈরি করে ফেলে, নিজেরাই নিজেদের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। এই কারণে কোষ বিভাজন এত দ্রুত গতিতে হয় যে খুব দ্রুত ক্যান্সারটা ছড়িয়ে যায়। এখন একটা জিনিস জানতে হবে, কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন ছিল, মনে আছে? আমরা পড়ছিলাম যে সাইক্লিন নামক প্রোটিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুটো ওয়ার্ড একটু জানবা। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, টিউমার যে সৃষ্টি হয়, এই যে টিউমার সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটার নাম কি? টিউমার যে সৃষ্টি হয় এই প্রক্রিয়াটার নাম কি? তোমরা কি কেউ জানো? জানলে কমেন্ট করো। টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি? কমেন্টই তো আসতেছে না, আমার তো কমেন্ট দেখতে অনেক সমস্যা হচ্ছে। আপু লাইভ কেটে আবার লাইভে যান, তাহলে মেবি সলভ হতে পারে কমেন্ট দেখা। আচ্ছা, অঙ্কোজেনেসিস একজন বলছে, হ্যাঁ ঠিক বলছো, অঙ্কোজেনেসিস। তাহলে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে অঙ্কোজেনেসিস। লাইভ কি কেটে আবার যাব? তোমরা একটু বলো, লাইভ কেটে যাব নাকি এভাবেই থাকবে? আচ্ছা, তারপরে আসো, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে অঙ্কোজিন, অঙ্কোজেনেসিস প্রক্রিয়া হচ্ছে টিউমার সৃষ্টি হলো, এই অঙ্কোজিনরাই অ্যাকচুয়ালি পরবর্তীতে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, ক্যান্সার শব্দটা কিন্তু মেডিকেল টার্মে হচ্ছে অঙ্ক শব্দটা ইউজ করা হয়, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অঙ্কোজিন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারক যে পদার্থ, ওই অঙ্কোজিনটা পরবর্তীতে যখন ক্যান্সার সৃষ্টি হয়ে যায় তখন তার নাম হয়ে যায় কার্সিনোজেনিক। ঠিক আছে, কার্সিনোজেন। কার্সিনোজেন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এবং এই যে টিউমার, এই টিউমারটা যখন ছড়িয়ে যাবে, টিউমার কিন্তু অনেক দ্রুত ছড়িয়ে যায়, টিউমারটা অনেক দ্রুত ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে কি বললাম? টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে অঙ্কোজেনেসিস, ক্যান্সার সৃষ্টিকারীকে বলা হয় কার্সিনোজেন বা কার্সিনোজেনেসিস, এবং টিউমার ছড়িয়ে যাওয়ার প্রবণতাকে বলা হয় হচ্ছে মেটাস্ট্যাসিস। মানে টিউমারটা এক জায়গা থেকে, ধরো ব্রেনে একটা টিউমার হলো, এটা এখন পুরো ব্রেন জুড়ে যদি ছড়িয়ে যায় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে মেটাস্ট্যাসিস। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, তোমরা আমাকে অ্যান্সার দাও। আমাকে অ্যান্সার দাও যে এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? অ্যান্সার দাও।
আচ্ছা, এখন আসো আমরা আরেকটা জিনিস দেখি। এই যে কোষের ভিতরে এ ধরনের যদি পদার্থ সৃষ্টি হয়, যদি কোনো কার্সিনোজেনিক পদার্থ সৃষ্টি হয়, বা কোষ যদি পুষ্টির অভাব হয়, বা কোষের যদি কোনো বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়, বা যে কোনো কারণে কোষ যদি মারা যায়, ঠিক আছে, কোষের যে মৃত্যু, এই মৃত্যুটাকে দুই ভাগে ভাগ করা যায়। কোষের মৃত্যু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নেক্রোসিস, আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি জিনিস? নেক্রোসিস হচ্ছে যখন কোষের ভিতরে পুষ্টির অভাব দেখা যায় এবং কোষের বিষাক্ত দ্রব্যের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়। ধরো কোনো একটা কোষে অক্সিজেনের অভাব দেখা গেলো, কোষের খাদ্য তো অক্সিজেন, তাই না? ধরো পুষ্টির অভাব মানে অক্সিজেনের অভাব দেখা গেল, তার সাথে অথবা কোনো একটা বিষাক্ত দ্রব্যের কারণে কোষটা মারা গেল, এই মারা যাওয়ার প্রক্রিয়াকে বলা হবে হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসটা কি? অ্যাপোপ্টোসিস অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মৃত্যু, ঠিক আছে? এটা হচ্ছে পুষ্টির অভাব, পুষ্টির প্লাস হচ্ছে বিষাক্ত দ্রব্য। তোমরা কিন্তু এখনো কেউ অ্যান্সার দিলা না, অ্যান্সারটা একটু বলো যে এল আকৃতির ক্রোমোজোমকে কি বলবো আমরা? বিষাক্ত দ্রব্য। পুষ্টির অভাব এবং বিষাক্ত দ্রব্যের কারণে যদি কোষ মারা যায় তাকে বলবো নেক্রোসিস, এবং অ্যাপোপ্টোসিসটাকে আমরা বলবো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যাল মৃত্যু, ঠিক আছে? তাহলে কোষের মৃত্যু আমরা জানলাম। এখন আসো মাইটোটিক ইন্ডেক্স কি জিনিস আমরা এটা একটু জানব। মাইটোটিক ইন্ডেক্স এটা হচ্ছে একটা দেহে, একটা জীবের দেহে কতগুলো কোষ মাইটোসিস হচ্ছে, কতগুলো কোষে মাইটোসিস চলতেছে, এবং দেহে কতগুলো কোষ আছে, তার মানে এমআই দ্বারা মাইটোটিক ইন্ডেক্স বোঝানো হচ্ছে। এটার সূত্রটা কীরকম হবে? মাইটোসিসরত কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা এবং দেহে কোষের টোটাল কোষ সংখ্যা। মোট কোষ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা আসলে কি কাজে লাগে? একটা মানুষের দেহে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা মানুষের কোষের বিভাজনের রেটটা আমরা জানতে পারবো, কোষ বিভাজন ওর দেহে কিভাবে হচ্ছে। সেই অনুযায়ী চিকিৎসকরা এই যে ধরো কোনো টিউমার হলো বা ক্যান্সার হলো, তাহলে ওই টিউমার বা ক্যান্সারের গ্রোথটা কতটুকু আছে তার উপর ভিত্তি করে চিকিৎসাটা দিতে পারবে। এই কাজে হচ্ছে মাইটোটিক ইন্ডেক্সটা ব্যবহার করা হয়। লাইভ কেটে আবার যান, আচ্ছা হতে পারে। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? মাইটোটিক ইন্ডেক্স শেষ। এটাই হচ্ছে আমাদের টোটাল মাইটোসিস প্রক্রিয়া। এখন আমরা যেটা পড়ব, এখন আমরা একটু মায়োসিসের ভেতরে ঢুকবো। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমাকে জানাও। মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি বেনেডিন এবং হাউসার নামক দুজন বিজ্ঞানী তারা অ্যাকচুয়ালি কৃমির গ্যামেটে সর্বপ্রথম হ্যাপ্লয়েড কোষ আবিষ্কার করছিল, ঠিক আছে, মানে ক্রোমোজোম আবিষ্কার করছিল। এরপরে স্ট্রাসবার্গার নামক একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে ক্রোমোজোমের যে হ্রাসমূলক বিভাজন, মায়োসিসের আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এই হ্রাসমূলক বিভাজনটা আবিষ্কার করেন। কেননা এখানে একটা জিনিস হ্রাস পাবে, কি বলো তো? এখানে কি হ্রাস পায়, কি কারণে এখানে হ্রাসমূলক বিভাজন বলা হয়? তোমরা আমাকে বলো। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় নাকি নিউক্লিয়াসের সংখ্যা হ্রাস পায়? কি হ্রাস পায় একটু বলো তো?
আচ্ছা, মিওসিস নামকরণ করেন কে? বিজ্ঞানী ফার্মার এবং মুর নামক বিজ্ঞানী সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করেন। এগুলো অ্যাকচুয়ালি সবই তোমাদের বইয়ে আছে, তোমরা বই থেকে এগুলো দাগিয়ে নিতে পারো। আর তোমার মিওসিস থেকে পরবর্তীতে নাম হয়েছে হচ্ছে মায়োসিস, কারণ ইংলিশ নামটা এরকম ছিল, মিওসিস মানে কোনো ই ছিল না, এরকম ছিল মিওসিস। এই মিওসিস শব্দটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ফার্মার এবং মুর। পরবর্তীতে তোমার বানানটা এরকম হয়, একটা ই যোগ হবে, MIMEI, ঠিক আছে, তখন এটাকে বলা হয় মায়োসিস। পরবর্তীতে মায়োসিস নামকরণ করা হয়, ঠিক আছে। তোমরা কমেন্ট করো। ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের যে পরিমাণ ক্রোমোজোম থাকবে তার ঠিক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে তোমার অপত্য কোষে, মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো মায়োসিস কোষ বিভাজন। আমরা মাইটোসিসে যেরকম টোটাল 5টা ধাপ দেখছিলাম, এখানেও কিছু ধাপ থাকবে। মায়োসিস কোষ বিভাজনকে মূলত 2টা ধাপেই ভাগ করা যায়। প্রথম হচ্ছে আমাদের এখানে মায়োসিসকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 1 বা মায়োসিস 1, আরেকটা হচ্ছে মায়োসিস 2, মায়োসিস 1 এবং মায়োসিস 2, ঠিক আছে। ক্লাস নিচ্ছে একটু। আচ্ছা, মায়োসিস 1 এবং মায়োসিস 2, কিন্তু মনে আছে আমরা বলছিলাম কোষ বিভাজনের প্রথম ধাপে যখন শুরু হবে কোষ বিভাজন, তার আগের একটা প্রস্তুতি পর্যায় থাকবে। প্রস্তুতি পর্যায়ের এখানে তোমার ওখানে ছিল ইন্টারফেস, তাই না? এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু মায়োসিস 1-এর আগে একটা ইন্টারফেস দশা থাকবে, ইন্টারফেস দশা। এই ইন্টারফেসের মাধ্যমে কোষটা প্রস্তুতি গ্রহণ করবে মায়োসিস কোষ বিভাজনের জন্য, এবং মায়োসিস 1 তারপরে সংগঠিত হবে। এরপরে এই মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানে আরেকটা দশা থাকবে, যার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে ইন্টারফেস দশা, এরপর হচ্ছে মায়োসিস 1, তারপরে যেটা হবে ইন্টারকাইনেসিস এবং মায়োসিস 2। এখন কথা হচ্ছে ইন্টারকাইনেসিসটা কী জিনিস? ইন্টারকাইনেসিস হচ্ছে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী একটা বিশ্রাম পর্যায় বা মধ্যবর্তী একটা দশা। এখানে কি তৈরি হয়? এখানে RNA তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, DNA তৈরি হয়। এই কথাটা আমাকে ফার্স্টে একজন কমেন্ট করছিল যখন আমি ইন্টারফেস পড়াচ্ছিলাম, বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইন্টারকাইনেসিসের সময় হচ্ছে তৈরি হয়, ইন্টারফেজে না, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছো? যে বলছিলা ইন্টারফেজের সময় বলছিলা যে ইন্টারকাইনেসিসে তৈরি হয় হচ্ছে RNA, প্রোটিন এবং DNA। আর ইন্টারফেস অলরেডি আমরা পড়ে আসছি কোষচক্রের ইন্টারফেস দশা, ওখানে যা যা হয়েছিল এখনও সেম সেই জিনিসগুলোই হবে। এখন আসো মায়োসিস 1 দশা। মায়োসিস 1 দশা অ্যাকচুয়ালি কী হয় আমরা এটা একটু দেখব। মায়োসিস 1 এবং মায়োসিস 2 এই দুইটারই 4টা করে ফেজ আছে। 1 নাম্বার হচ্ছে প্রোফেজ 1, আমরা মায়োসিস 1-এর ধাপগুলো দেখব, প্রোফেজ 1। 2 নাম্বার হচ্ছে মেটাফেজ 1, এখানে কোনো প্রো মেটাফেজ ধাপ নাই, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, প্রত্যেকটা শেষে জাস্ট 1 যোগ হবে। আর বাকিগুলো সব হচ্ছে আমাদের তোমার মাইটোসিসের যে কোষের ধাপগুলো ছিল ঠিক সেই নামগুলোই থাকবে, জাস্ট একটা করে 1 যুক্ত হবে। আর লাস্টে হচ্ছে টেলোফেজ 1। আর মায়োসিস 2-এর ক্ষেত্রে সেম, জাস্ট প্রত্যেকটার সাথে 2 যুক্ত হবে, ঠিক আছে। মায়োসিস, এটা হচ্ছে মায়োসিস 1-এর ধাপ, আর মায়োসিস 2-এর ক্ষেত্রে কি হবে? জাস্ট প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মায়োসিসের ফেজ বা ধাপগুলো।
এখন এই মায়োসিসের বাকি যতগুলো ধাপ প্রত্যেকটাই কিন্তু ঠিক ওই আমাদের ইসের মতোই, মাইটোসিসের মতোই হবে, কিন্তু প্রোফেজ 1 যে ধাপটা আছে এই ধাপটা স্পেশাল। এই ধাপে আমরা কিছু স্পেশাল জিনিসপত্র পড়াশোনা করব, আর বাকি যতগুলো আছে সবই সেম থাকবে, ঠিক আছে? এখন আমরা প্রোফেজ 1 নিয়ে একটু ডিটেলস পড়ব। আচ্ছা, হ্যাঁ, তুমি বুঝতে পারছো? আচ্ছা, আমাকে এখন একটা প্রশ্নের অ্যান্সার দাও যে কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএর অনুলিপন সৃষ্টি হয়। আমাকে এই প্রশ্নটার অ্যান্সার সবাই লেখো। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন সৃষ্টি হয় বা ডিএনএ প্রতিলিপিত হয়? অ্যান্সার দাও এটার। আচ্ছা, আমরা এখন প্রোফেজ 1টা পড়ব। প্রোফেজ 1, প্রোফেজ 1-এ 5টা উপপর্যায়ের নাম জানতে হবে। 1 নম্বর হচ্ছে লেপটোটিন, 2 হচ্ছে জাইগোটিন, 3 নাম্বার হচ্ছে প্যাকাইটিন, 4 নাম্বার হচ্ছে ডিপ্লোটিন এবং 5 নাম্বার ডায়াকাইনেসিস। এখন এই নামগুলো অনেকের সিরিয়ালি মনে থাকে না। এটা সিরিয়ালি মনে রাখার জন্য একটা সূত্র আছে। আচ্ছা, তোমরা অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও যে কোষচক্রের কোন ধাপে ডিএনএ অনুলিপন সংঘটিত হয়? এস পর্যায়ে, এস পর্যায়ে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার দাও। হ্যাঁ, ঠিক বলছো, এস পর্যায়ে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আসো কোষচক্রের আমরা প্রোফেজ 1-এর 5টা ধাপের নাম জানলাম। ফার্স্টে যে ধাপ সেটা হচ্ছে লেপটোটিন উপপর্যায় বা লেপটোটিন ধাপ। এখানে আমরা একটা ছবি দেখি লেপটোটিনে অ্যাকচুয়ালি কি হয়। একটা কোষ আঁকি। এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ক্রোমোজোম আছে। এখানে ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা এরকম থাকবে, একটু সজ্জিত গোলাকার ধরনের দেখা যাবে। এখানে ক্রোমোজোমটা দেখো একটু কি বলবো, একটা হচ্ছে ফুলের তোড়ার মতো, মানে একটা গোলাকার, একটা ওপর থেকে অনেকগুলো রোজ যদি হচ্ছে একসাথে একটা তোড়া করে রাখো, তারপর ওপর থেকে দেখলে দেখবে এরকম খাঁজ খাঁজ দেখা যায়। তো এই জায়গাটাতে কিন্তু সেরকম একটা গঠন সৃষ্টি হয়। এই কারণে বলা হয় যে লেপটোটিন পর্যায়ে বুকে দেখা যায়, বুকে মানে হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে? ফুলের তোড়া বা বুকে দেখা যায় এই যে যে বিন্যস্ত হওয়া প্রাণীকোষের এই ধরনের বিন্যাসকে বলা হয় পোলারাইজড বিন্যাস। তাহলে বুকে বা পোলারাইজড বিন্যাস কোন ধাপে দেখা যায়? প্রোফেজ 1-এর লেপটোটিন উপপর্যায়ে দেখা যায়। আচ্ছা, মনে আছে আমরা হচ্ছে মাইটোসিসের প্রোফেজের সময় পড়ছিলাম যে ক্রোমোজোম থেকে জল বিয়োজন ঘটে। এখানেও সেই একই জিনিস ঘটবে। এখানেও কিন্তু ক্রোমোজোম থেকে জল বিয়োজন ঘটবে, ঠিক আছে? এবং জল বিয়োজন হলে কি হয়? ক্রোমোজোমগুলো সংকুচিত হয় এবং পুরু হতে থাকে। সো এবং রঞ্জক ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, সো ক্রোমোজোমগুলো অধিক দৃশ্যমান হয়। এবং এই পর্যায়ে আমাদের পোলারাইজড বিন্যাস বা বুকে দেখা যায়। লেপটোটিনের ভেতরে এতটুকু আমাদের পড়তে হবে, জানতে হবে। তারপরে আসো 2 নাম্বার যে উপপর্যায় জাইগোটিন। জাইগোটিনের একটা চিত্র দেখি। জাইগোটিনের ভিতরে একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো অনেকটা এরকম অবস্থায় থাকবে।
আচ্ছা, এখানে দেখো ক্রোমোজোমগুলো দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করতেছে, তাই না? এই যে যে দুটো ক্রোমোজোমগুলো পাশাপাশি একসাথে অবস্থান করতেছে, এখানে তোমার একটা ক্রোমোজোম হচ্ছে মাতা থেকে আগত, আরেকটা ক্রোমোজোম পিতা থেকে আগত। এখানে দুইটা ক্রোমোজোম একদম পাশাপাশি এসে অবস্থান করে, এবং এই অবস্থানকে যেহেতু একসাথে অবস্থান করে, এই জন্যই এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম দুটো মাঝখানে যে এরকম জোড়া জোড়া সৃষ্টি করলো, দুটো জোড়া জোড়া সৃষ্টি করলো, এই জোড়া সৃষ্টি হওয়াকে বলা হয় সিন্যাপসিস। এবং এই যে জোড়া দুটো ক্রোমোজোম, এইটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে তিনটা শব্দ আমরা জানলাম। জাইগোটিন উপপর্যায়ে তিনটা শব্দ মনে রাখতে হবে। একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, মানে হচ্ছে একটা মাতা থেকে এবং একটি পিতা থেকে আগত ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করবে এবং এদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, এই কারণেই এরা কাছাকাছি চলে আসে এবং এটা জোড়ার সৃষ্টি করে। এই যে এই ক্রোমোজোম দুটোকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড় সৃষ্টি হলো, এই জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। এবং এই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। তিনটা শব্দ, একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, আরেকটা হচ্ছে সিন্যাপসিস, আরেকটা হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে? বাইভ্যালেন্ট। তারপর আসো 3 নাম্বার যে উপপর্যায়, তার নাম হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন উপপর্যায়ের একটা চিত্র আমরা দেখব। সিরিয়ালি মনে রাখার ওয়েটা বলেন না আপু। কিসের সিরিয়ালি মনে রাখার? আপু অধ্যায় 1-এ ক্রোমোমিয়ার প্যাকাইটিন দশায় দেখা যায়, লিখছে 35 পেজে। অধ্যায় 1-এ ক্রোমোমিয়ার প্যাকাইটিন দশায় দেখা যায়। আচ্ছা, ক্রোমোমিয়ার কিন্তু প্যাকাইটিন দশায় না, লেপ্টোটিন দশায় দেখা যায়। বহু ক্রোমোমিয়ার, অনেকগুলো ক্রোমোমিয়ার দেখা যায়, বুঝছো? প্যাকাইটিন দশায় না, এটা হচ্ছে লেপ্টোটিন। আচ্ছা, সিরিয়ালি মনে রাখবা, এভাবেই জাস্ট সিরিয়ালি মনে রাখবা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্টোটিন। এবার প্রত্যেকটার মধ্যে কি কি ঘটনা ঘটতেছে। লেপ্টোটিনে আমি কি বলছি? দুটো শব্দ মনে রাখবা, তিনটা শব্দ মনে রাখবা মূলত, যে ক্রোমোমিয়ার দেখা যায়, পোলারাইজড বিন্যাস দেখা যায়, আর বুকে দেখা যায়। আর জাইগোটিনে কি কি বলছি? তিনটা শব্দের নাম বলছি। একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, একটা হচ্ছে সিন্যাপসিস, আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট। এরপর মনে রাখবা প্যাকাইটিন। প্যাকাইটিন দশার একটা ছবি আমরা দেখি। প্যাকাইটিনের একটা চিত্র দেখো। আচ্ছা, প্যাকাইটিন উপদশায় আমরা আরও কিছু শব্দের নাম মনে রাখবো, যে তোমার প্যাকাইটিনে টেট্রাড দেখা যায়। টেট্রাড, টেট্রাডটা কি জিনিস? টেট্রাডটা কি জিনিস? এই সময়ে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয় এবং তোমার প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত, কারণ ক্রোমোজোম তো নর্মালি এরকম থাকে, তাই না? এরকম থাকে, কিন্তু এখানে দেখো দুইটা বাহু দেখা যাচ্ছে না, এরকম আরও দুটো বাহু তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই রয়ে গেছে। সেন্ট্রোমিয়ারটা ভাঙবে না, এখানে তোমার বাহু দুটো জাস্ট একটা করে এক্সট্রা বাহু তৈরি হবে। সো এই যে যে অবস্থাটা, এটাকে বলা হয় টেট্রাড। যেহেতু চারটা বাহু সৃষ্টি হয়, চারটা বাহু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় টেট্রাড। ঠিক আছে? তার মানে কি, এখানে ক্রোমোজোম ব্যতীত বাহুগুলো বিভক্ত হয়, চারটা তোমার টোটাল ক্রোমাটিড থাকে। এই প্রত্যেকটা বাহুকে তখন আমরা বলি ক্রোমাটিড, এবং চারটা ক্রোমাটিড যুক্ত একটা ক্রোমোজোমকে বলা হয় টেট্রাড। এবার দেখো, একই ক্রোমোজোমের আরেকটা নতুন শব্দ, সেটার নাম হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড দেখা যাবে, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড।
সিস্টার ক্রোমাটিডটা কি জিনিস? একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। যেমন এখানে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমের ভিতরে এই একটা তোমার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, পাশাপাশি দুটো ক্রোমাটিডকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিড কারা? নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে এখানে ধরো পাশে আরেকটা ক্রোমোজোম আছে, আমাদের পাশে আরেকটা ক্রোমোজোম আছে। এখন এই ক্রোমোজোমের একটা বাহু এবং এই ক্রোমোজোমের একটা বাহু দেখো একদম পাশাপাশি অবস্থান করতেছে, এদের দুইজনকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। যেহেতু ভিন্ন ক্রোমোজোমের বাহু, এই জন্য এদেরকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে আরেকটা নতুন শব্দ আমরা জানবো, যার নাম হচ্ছে কায়াজমা। কায়াজমা কি জিনিস? এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড, আমি এখানে এঁকে দেখাই। আচ্ছা, এখানে এঁকে দেখাই। দেখো এখানে একটা নন সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, দুটো নন সিস্টার ক্রোমাটিড একে অপরের সাথে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর এখানে একটা এক্স এর মতন অবস্থান দেখা যাচ্ছে না? এরকম একটা এক্স আকৃতির গঠন দেখা যাচ্ছে না? এই এক্স আকৃতির যে জোড়া স্থল, সংযোগ স্থল, এটাকে বলা হয় কায়াজমা। ঠিক আছে? তাহলে কায়াজমা কি জিনিস? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স চিহ্নিত যে জোড়া স্থল, সংযোগ স্থল, সেটাকে বলা হয় কায়াজমা। তাহলে আমরা কয়টা শব্দ পেলাম? টেট্রাড পেলাম, সিস্টার ক্রোমাটিড পেলাম, আরেকটা আমরা পড়লাম যে নন সিস্টার ক্রোমাটিড মানে দুটো ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন বাহু, আরেকটা পেলাম কায়াজমা মানে এক্স আকৃতির। কায়াজমা কি আকৃতির? এক্স আকৃতির। এখন আরেকটা নতুন শব্দ আমরা পাবো, যার নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কি জিনিস? এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড যে একে অপরের সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার ফলে এদের একটা অংশের সাথে মানে একটার সাথে আরেকটার অংশের বিনিময় ঘটে। এর কিছু অংশ এটার দেহে চলে যাবে, ওর কিছু অংশ ওর বাহুতে চলে আসবে, এরকম অংশের বিনিময় ঘটে। আর এই পরস্পরের অংশের বিনিময় হওয়াকেই বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে? তাহলে প্যাকাইটিন উপদশায় আমরা অনেকগুলো নতুন শব্দ শিখলাম। একটা হচ্ছে টেট্রাড। টেট্রাড কি? একই তোমার ক্রোমোজোমের 4টি বাহু সৃষ্টি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাহুগুলো বিভক্ত হয় এবং 4টি বাহু সৃষ্টি হয়, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। সিস্টার ক্রোমাটিড কি জিনিস? সিস্টার ক্রোমাটিড হচ্ছে একই ক্রোমোজোমের পাশাপাশি দুটি বাহুকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড কি জিনিস? দুটো ভিন্ন ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যদি পাশাপাশি অবস্থান করে তাদেরকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এবং কায়াজমা কি জিনিস? কায়াজমা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড যে এক্স আকৃতির সংযোগস্থল, তাকে বলা হয় কায়াজমা। এবং ক্রসিং ওভার কি জিনিস? নন সিস্টার ক্রোমাটিডের একে অপরের সাথে যে পারস্পরিক অংশের বিনিময় ঘটে তাকে বলা হয় ক্রসিং ওভার। আচ্ছা, লেজ পেঁচিয়ে ডিম দেয়। আচ্ছা, আচ্ছা, তুমি একটা মেনোমিক্স দিছো, লেজ পেঁচিয়ে ডিম দেয়। আচ্ছা, ঠিক আছে, ভালো সূত্র। লেজ পেঁচিয়ে ডিম দেয়। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। দেখো আবির একটা সূত্র দিচ্ছে, তোমরা এই সূত্রটা কাজে লাগাতে পারো। লেজ পেঁচিয়ে ডিম দেয়। ঠিক আছে? নেট প্রবলেম? কার নেট প্রবলেম, তোমার নাকি আমার? জান্নাতুল মনি। তাহলে আমাদের কত নাম্বার ফেজ গেল? 3 নাম্বার ফেজটা গেল। এখন আমরা যাব 4 নাম্বার ডিপ্লোটিন উপপর্যায়ে। ঠিক আছে? আমরা ডিপ্লোটিনটা দেখি। ডিপ্লোটিনের একটা ছবি আঁকবো। ডিপ্লোটিনের একটা ছবি আঁকলাম। এখানে কিছু ক্রোমোজোম আঁকি।
আচ্ছা, এখন ডিপ্লোটিন উপপর্যায়ে আমরা আরও কিছু জিনিস জানব। ডিপ্লোটিনের ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও অনেক বেশি খাটো এবং মোটা হয়, ঠিক আছে, খাটো এবং মোটা হয় এবং বাইভ্যালেন্ট আমরা হচ্ছে তোমার প্রান্তীয়করণ, ঠিক আছে, এখানে আমরা বলবো যে প্রান্তীয়করণ ঘটে। আচ্ছা, বাইভ্যালেন্ট শব্দটা তোমাদেরকে একটু বলি, বাইভ্যালেন্ট কী জিনিস। আমরা জাইগোটিনের সময় দেখছিলাম যে বাইভ্যালেন্ট ঘটে, তাই না, সিনাপসিস, এরপরে হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কাকে বলছিলাম আমরা, বলো তো একজন? এই যে ক্রোমোজোমগুলো যে জোড়া বাঁধে, বাইভ্যালেন্ট কি বলছিলাম, এখানে ক্রোমোজোমগুলো জোড়া আকারে থাকে, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। ডিপ্লোটিন পর্যায়ে এসে এই যে বাইভ্যালেন্টগুলো থাকে এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায়, ঠিক আছে, এই বাইভ্যালেন্টগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে ডিপ্লোটিন পর্যায়ে এসে। তো বিকর্ষণ হওয়ার ফলে কি হবে, যে কায়াজমাগুলো সংগঠিত হয়েছিল, কায়াজমা যেটা বললাম, ওখানে কায়াজমার দিকে সরে যাবে। কায়াজমা মানে কি, যেখানে হচ্ছে সংযোগস্থল, তাই না, কায়াজমা মানে যে এক্স আকৃতির সংযোগস্থল। এখানে এক্স আকৃতির ধরো একটা ক্রোমোজোম এরকম ধরে এরকম কায়াজমা ছিল, এখানে একটা এরকম কায়াজমা ছিল, আর বাকি দুটো ক্রোমোজোম এরকম ছিল। তো এখন এই যে কায়াজমার জায়গাটা সংযোগ অবস্থায় থাকবে, কিন্তু বাকি যে ফাঁকা অঞ্চলটা এই দিকটা সরে যাবে, এভাবে করে সরে চলে আসবে, মানে বিকর্ষণ ঘটবে, যেহেতু দুটো ক্রোমোজোমের মধ্যে বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ ঘটার কারণে এই দুটো জিনিস, এই দুটো বাহু এভাবে সরে আসবে। আর এর ফলে কি হবে, এই যে কায়াজমাটা এই বরাবর একটা কোণ সৃষ্টি হবে। কোণটা কেমন হবে তার উপর ভিত্তি করে তোমরা যদি এখানে 2 বা ততোধিক বাহু যদি আবর্তিত হয় সেক্ষেত্রে লুপটা হবে 90 ডিগ্রি কোণ। কিন্তু তোমার যদি কায়াজমা যদি একটা থাকে, ধর এখানে কিন্তু একটা কায়াজমা আছে, তাই না, এখন এই ক্রোমোজোমটা যদি বিকর্ষণ হওয়া শুরু করে এরা কিন্তু একদম সোজা হয়ে যাবে, মানে এই দুই প্রান্ত একদম এই মাথায় চলে আসবে, এই দুইটা এই পাশে চলে আসবে, তাহলে জিনিসটা একদম সোজা হয়ে যাবে না। তো সোজা হয়ে যাওয়া মানে কি, এখানে কত ডিগ্রি কোণ সৃষ্টি করলো, 180 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। আর যদি ধরো এখানে আরও একটা আমাদের কায়াজমা আছে, এই বরাবর ধরো আরও একটা কায়াজমা আছে, দুটো কায়াজমা যদি এখানে থাকতো তাহলে কি হতো, এরা বিকর্ষণ হতে হতে এরা কিন্তু ছুটে যেতে পারতো না, এরা বিকর্ষণ হতে হতে ধরো সর্বোচ্চ এই পর্যন্ত আসলো, সেই ক্ষেত্রে এদের এখানে কোণটা কত হবে, 90 ডিগ্রি, তাই না, এখানে কিন্তু ওদের 90 ডিগ্রি কোণ হবে। আর যদি কায়াজমা একটা থাকতো তাহলে কিন্তু 180 ডিগ্রি করে কোণ করে ফেলতো, কারণ একদম ওরা সমান্তরাল হয়ে যেত তখন, আর ওই কায়াজমার জায়গাটা শুধু সংযুক্ত থাকতো আর দুই দিকের বাহু কিন্তু সমান হয়ে যেত। এই কারণে বলা হবে যে যদি তোমার এখানে ডিপ্লোটিন পর্যায়ে প্রান্তীয়করণ ঘটবে, প্রান্তীয়করণের ক্ষেত্রে যদি কায়াজমা একটা থাকে সেক্ষেত্রে কোণের মান হবে 180 ডিগ্রি, এবং যদি কায়াজমা 2 বা ততোধিক থাকে সেক্ষেত্রে কোণের মান হবে 90 ডিগ্রি। এই জিনিসটা মনে রাখবা। তারপর আসো আমাদের 5 নাম্বার যে পর্যায়, যেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস ধাপে কি হবে, ডায়াকাইনেসিসের ক্ষেত্রে আমরা একটা চিত্র আঁকি। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে আমরা কিন্তু ইসে পড়ে আসছিলাম, মাইটোসিসে পড়ে আসছিলাম, যে মাইটোসিসের লাস্টের দিকে কি হয়, নিউক্লিয়ার যে এনভেলপ, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপটা কিন্তু আমাদের কি হয়েছিল, লুপ্তপ্রায় হয়ে গেছিল। তারপরে কি হয়, এটা যেহেতু আমাদের প্রোফেজ 1-এর 5টা ধাপ পড়তেছি আমরা, তো প্রোফেজ 1-এর ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু এই যে নিউক্লিয়ার এনভেলপটা এটা বিলুপ্ত হয়ে যাবে। এটার এই যেহেতু এটা ডায়াকাইনেসিসটা হচ্ছে প্রোফেজ 1-এর একদম লাস্ট ধাপ, এই পর্যায়ে এসে তোমার একদম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে। এবং প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকবে, সেটা কিন্তু মেরুতে পৌঁছে যায়, ঠিক আছে, জাস্ট এতটুকু জানবা যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে।
নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি। ওকে, এবং এই পর্যায়ে প্রান্তীয়করণটা চলতে থাকবে। প্রান্তীয়করণ শুরু হবে ডিপ্লোটিন পর্যায়ে এবং এই পর্যায়ে প্রান্তীয়করণ চলতে থাকবে, চলবে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে প্রোফেজ 1-এর 5টা উপপর্যায়। ঠিক আছে, প্রোফেজ 1-এর 5টা উপপর্যায় কী কী ছিল? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এর ভেতরে কোন পর্যায়ে কি কি হয় এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, তারপরে আমরা প্রোফেজ 1 পড়লাম। এখন তো মেটাফেজ 1 ধাপ, তাই না? মেটাফেজ 1 ধাপ কিন্তু একদম সেম টু সেম আমাদের মাইটোসিসের মতনই হবে। এখানে একটা মাত্র পার্থক্য হচ্ছে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না। ঠিক আছে, মেটাফেজের ক্ষেত্রে কি হয়েছিল? সেন্ট্রোমিয়ারও কিন্তু বিভক্ত হয়ে গেছিলো। সেন্ট্রোমিয়ারও বিভক্ত হয়ে তোমার ক্রোমোজোমগুলো দুই পাশে দুই মেরুর দিকে দৌড়ানো শুরু করছিল। বাট এখানে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, আর বাকি সবই কিন্তু একদম সেম অ্যাজ আমাদের মাইটোসিসের মতো। বাকিগুলোর ভেতর থেকে পড়ার মতো তেমন কিছুই নাই, একদম সেম টু সেম মাইটোসিস। জাস্ট এখান থেকে আমাদের প্রোফেজ 1-এর 5টা উপপর্যায়ের নাম এবং কোন পর্যায়ে কি হচ্ছে প্রত্যেকটা নতুন নতুন কিছু শব্দ বলছি, ওইগুলো জানলেই চলবে। এটা আমাদের কি গেল? তোমার মায়োসিস 1। মায়োসিস 1-এর পরে এরপর যখন মায়োসিস 2 শুরু হবে তার ঠিক আগে একটা দশা দেখা যাবে যার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। সেখানে যে আরএনএ তৈরি হয়, তারপর তোমার প্রোটিন তৈরি হয়, কিন্তু কোনো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ ডুপ্লিকেশন হয় না, ডিএনএ তৈরি হয় না। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে এখন একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় মাইটোসিসের কোন পর্যায়ে? অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় মাইটোসিসের কোন পর্যায়ে? এই কোশ্চেনটার অ্যান্সার দাও। আচ্ছা, বইতে তো দেয়া, কি লিখছে? বইয়ে তো দেয়া অবিলুপ্তি ঘটে। বুঝিনি, তোমার কথাটা বুঝিনি, একটু ক্লিয়ার করে বলো। অবিলুপ্তি মানে অবিলুপ্তি কিসের ঘটে? কিসের অবিলুপ্তি ঘটে একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় মাইটোসিসের কোন পর্যায়ে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? এখন আসো আমরা মায়োসিসের গুরুত্বটা পড়ি। মাইটোসিসেরও অনেকগুলো গুরুত্ব বলছিলাম, মায়োসিসেরও কিন্তু অনেকগুলো গুরুত্ব আছে এবং এই মায়োসিস মাইটোসিসের গুরুত্ব অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্বের ক্ষেত্রেও আমরা একটা সূত্র জানবো। সূত্রটা হচ্ছে গাজা মাপা অবৈধ, যদিও সূত্রটাও অনেকটা অবৈধ টাইপের। গাজা মাপা অবৈধ। আচ্ছা, প্রথমে হচ্ছে গাজা। গাতে কি বলবো? 1 নম্বর হচ্ছে গ্যামিট সৃষ্টি এবং বংশবৃদ্ধি। গ্যামিট সৃষ্টি, গাতে হচ্ছে গ্যামিট সৃষ্টি এবং বংশ বৃদ্ধি। 2 নম্বরে আমরা বলবো যাতে হচ্ছে যৌনক্রম, যৌনক্রম এবং যাতে হচ্ছে জননকোষ সৃষ্টি, দুইটা। জননকোষ সৃষ্টি। তারপরে আমরা বলবো মাতে হচ্ছে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্র। তারপরে কি আছে? মাপাতে হচ্ছে মেন্ডেলের সূত্র। তারপরে আছে হচ্ছে অবৈধ। অবৈধর অতে হচ্ছে অভিব্যক্তি, মানে অবৈধতে হচ্ছে অভিব্যক্তি। তাহলে আমরা কি কি বললাম? অবৈধর অতে হচ্ছে অভিব্যক্তি। আচ্ছা, তারপরে বতে কি? বতে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি, বৈচিত্র্য সৃষ্টি। আচ্ছা, বৈচিত্র্য সৃষ্টি। তারপরে কি আছে?
ধতে হচ্ছে ধ্রুব। কি ধ্রুব রাখবে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখবে, ঠিক আছে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখবে, ধ্রুব রাখা। আচ্ছা, আরেকটা বাদ গেছে আমাদের পতে হচ্ছে তোমার প্রজাতির স্বকীয়তা রক্ষা। 8 নম্বরে বলবা প্রজাতির স্বকীয়তা রক্ষা। টোটাল 8টা গুরুত্ব টানা মুখস্থ করে ফেলবা সূত্র দিয়ে মুখস্থ করলে তোমাদের মনে থাকবে সহজে। আচ্ছা, তারপর আসো আমাদের লাস্ট টপিক একটা আছে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার অলরেডি বুঝাইছি যে ক্রসিং ওভারটা কি জিনিস। এখন ক্রসিং ওভার নিয়ে একটু কথা বলি। ক্রসিং ওভার আবিষ্কার করেছেন একজন বিজ্ঞানী, তার নাম থমাস হান্ট মর্গান। আচ্ছা, কমেন্ট করছো কেউ? অবৈধ জামা গায়ে দিলে পাপ। আচ্ছা, যে যার মতো করে সূত্রটা মনে রাখবা, সমস্যা নাই। ডায়াকাইনেসিসের লাস্ট লাইনটা বইয়ে দেখেন আপু। ডায়াকাইনেসিসের লাস্ট লাইন নিউক্লিয়ার এনভেলপের আপু, আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে। আচ্ছা, আমি দেখতেছি একটু। ডায়াকাইনেসিসে কি বললাম? নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপের অবলুপ্তি ঘটে, প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়। হ্যাঁ, ঠিক আছে, তো আমি তো এটাই বললাম যে নিউক্লিয়ার এনভেলপটা মানে বিলুপ্ত হয়ে যাবে। মানে কি, এটা কিন্তু আমরা প্রোফেজ 1 পড়তেছি। আমরা মাইটোসিসেও যেরকম বলছিলাম যে প্রোফেজ 1-এর ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্তি হওয়া শুরু করে দেয়। এক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, এখানেও নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হবে, যেহেতু এটা প্রোফেজ 1-এর একটা উপপর্যায়ের ভিতরে ঘটতেছে। ডায়াকাইনেসিসটা কি, এটা কিন্তু প্রোফেজ 1-এরই একটা উপপর্যায়। সো প্রোফেজ 1-এ যেহেতু মাইটোসিসের ক্ষেত্রেও নিউক্লিয়ার এনভেলপ অবলুপ্ত হয়, এক্ষেত্রেও সেম জিনিস হবে। ঠিকই তো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছিলাম যে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কে আবিষ্কার করেন? বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান যিনি ক্রসিং ওভার আবিষ্কার করেন, ঠিক আছে। সালটা একটু দেখবা যে 1909 সালে সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন। আচ্ছা, ক্রসিং ওভারের অ্যাকচুয়ালি গুরুত্ব কি? ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়? ক্রসিং ওভারের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা সূত্র মনে রাখতে পারো, 5G। এই চ্যাপ্টারে 3টা জিনিসের গুরুত্ব পড়ার মতো আছে। একটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব এবং ক্রসিং ওভারের গুরুত্ব, ঠিক আছে। ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে পড়বা হচ্ছে 5G। তাহলে 5Gর মধ্যে 1 নম্বর জিতে কি হবে? 1 নম্বর জিতে হবে হচ্ছে জিনের তোমার হচ্ছে নতুন বিন্যাস, ঠিক আছে। জিনের বিন্যাস এবং জেনেটিক ভ্যারিয়েশন। প্রথমটা মনে রাখবা, জেনেটিক ভ্যারিয়েশন। জেনেটিক ভ্যারিয়েশন মানে জিনের বিন্যাস হওয়াকে বলা হয় জেনেটিক ভ্যারিয়েশন। এখানে গেল একটা জি, সূত্র হচ্ছে 5G, একটা জি গেল। 2 নাম্বার জিতে বলবা যে জীবের তোমার জিনগত বৈশিষ্ট্য, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে জিনগত বৈশিষ্ট্যগত পরিবর্তন। জিনগত ও বৈশিষ্ট্যগত পরিবর্তন, দুটো জি গেল। 3 নাম্বার জিতে বলবা প্রজাতি সৃষ্টি, ঠিক আছে। প্রজাতি, নতুন প্রজাতি সৃষ্টি। প্রজাতি বা হচ্ছে জাত, যেটাই বলো না কেন, প্রজাতি বা জাত সৃষ্টি। প্রজাতি অথবা জাত, 3টা জি গেল। আরেকটা জিতে বলবা যে তোমার ক্রোমোজোমের দেহের যে হচ্ছে জিনের সরল রৈখিক বিন্যাস। 4 নাম্বার হচ্ছে জিনের সরল রৈখিক বিন্যাস। তাহলে 4টা জি গেল। লাস্ট জিতে বলবা জেনেটিক ম্যাপ তৈরি। জেনেটিক ম্যাপ। তাহলে কয়টা জি হলো? ক্রসিং ওভারের ইম্পর্টেন্স হচ্ছে 5টা জি। 5G, জেনেটিক ভ্যারিয়েশন, জিনগত বৈশিষ্ট্যগত পরিবর্তন, প্রজাতি বা জাত সৃষ্টি, জিনের সরল রৈখিক বিন্যাস এবং জেনেটিক ম্যাপ তৈরি। এই 5টা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব।
আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, তোমরা অ্যান্সার দাও যে ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে। এটা একটু অ্যান্সার দাও, ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে। হ্যাঁ, অবিলুপ্তি মানেই বিলুপ্তি, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, অবিলুপ্তি মানেই বিলুপ্তি, একই জিনিস। আচ্ছা, এখন আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দাও যে ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে। এই অ্যান্সারটা দাও। কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে। যারা আসো কমেন্ট করো। প্যাকাইটিন। প্যাকাইটিং দশায় ক্রসিং ওভার ঘটে। প্যাকাইটিং দশা, ঠিক আছে, প্যাকাইটিন। তোমাদের প্যাকাইটিন বানানটা ঠিক হয়নি। প্যাকাইটিন বানানটা হচ্ছে PACHYTENE, ঠিক আছে। তারপরেও তোমাদের তো বাংলাতেই আসবে, তবে ভার্সিটিতে কিন্তু কিছু কিছু ইংলিশ ওয়ার্ডও দিয়ে দেয়, এই জন্য পাশাপাশি ইংলিশ ওয়ার্ডগুলোও একটু দেখবা। আচ্ছা, আমাদের কিন্তু পড়াশোনা মোটামুটি শেষ। এখন একটা কথা বলি, থমাস অ্যান্ড মর্গান কোন উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভারটা আবিষ্কার করছিল। ভুট্টা, এটা মনে রাখবা, ভুট্টা। ভুট্টাতে সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছিল। আচ্ছা, আজকের চ্যাপ্টারের যতগুলো টপিক মোটামুটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন সবগুলোই আলোচনা করা হয়েছে। এখন তোমাদের কি এর ভিতরে বুঝতে কোনো সমস্যা আছে কোথাও? থাকলে আমাকে জানাতে পারো। ভুট্টা, হ্যাঁ, ভুট্টাতে সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছেন। ওয়েলকাম। সবাই কি বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আসছে কারো? যদি সমস্যা না থাকে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।